সুমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইনচার্জ অব দ্য সিনিয়র স্কুল স্পোর্টস ডিপার্টমেন্ট, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার সুজয় বড়ুয়া। শুভ সকাল, কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা আজ যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, শিশুদেরকে নিয়ে। শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে যে খেলাধুলার গুরুত্বটা, সেটা একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আছি, সেখানে দেখা গেছে সবাই খুব বেশি ডিজিটাল। বাচ্চারা স্পেশালি দেখা যায় ফোন অ্যাডিক্টেড থাকে, কিংবা শুধু পড়াশোনা থেকেই তারা বাসায় খেলার মাঠে তারা যেতে পারে না। সব কিছু মিলিয়ে এই যে ডিজিটালাইজড হওয়ার কারণে বাচ্চাদের উপর কি রকম ধরনের প্রভাব পড়েছে? আসলে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা কাউকে তথ্য প্রযুক্তির বাইরে রাখতে পারবো না, এটাই স্বাভাবিক। প্রকৃতির নিয়ম অনুযায়ী সবাই ডিভাইসের প্রতি নির্ভরশীল, সবাই ডিভাইস ব্যবহার করবে, তবে প্রত্যেকটা ব্যবহারের একটা মানদণ্ড আছে। আমরা কতটুকু এটাকে কোন কাজে ব্যবহার করছি, ওর প্রয়োজন কিনা, ওটার ভ্যালুসটাকে আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে শিশুদেরকে ডিভাইস থেকে যতটুকু দূরে রাখা যায়, একজন শিশুর শারীরিক, মানসিক এবং তার মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, সেগুলো অনেক বেশি ডেভেলপ করে। যেটা ডিভাইসে যারা সম্পৃক্ত আছে বা যারা ডিভাইসের উপর সবচেয়ে বেশি আসক্ত বাচ্চারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই মানসিক বৃদ্ধিটা অনেক বেশি বাধাগ্রস্ত করে। তো আমাদের বাবা মাদের উচিত যতটুকু সম্ভব ডিভাইস থেকে দূরে রেখে ওদেরকে খেলার সাথে সম্পৃক্ত রেখে, খেলা শুধু যে বাইরের মাঠে খেলতে হবে তা না, ঘরে বসেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যায়, যেগুলো চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস করা যায়, মিস্ট্রি বক্স টাইপের করা যায়। তবে হ্যাঁ, এখানে বাবা মা বা পরিবার সবাইকে সম্পৃক্ত করতে পারলে যে কোনো বাচ্চা ডিভাইস থেকে স্বাভাবিকভাবে সে দূরে থেকে নিজেকে আরও বেশি মানসিক, শারীরিকভাবে খেলার প্রতি, তার কাজের প্রতি, তার চিন্তাকে ডেভেলপ করার ক্ষেত্রে অনেক বেশি চারিত্রিক গুণকে আরও বেশি বিকশিত করতে চায়। সেক্ষেত্রে তাকে অবশ্যই তাকে এই ডিভাইস থেকে পরিবারকে এবং তার আত্মীয় স্বজন সবাইকেই একীভূত হয়ে তাকে ডেভেলপমেন্টের জন্য তাকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। রাইট। আপনি একজন ক্রীড়া শিক্ষক হিসেবে যখন মাঠে যান বাচ্চাদের সাথে, তখন তাদের মধ্যে কি পরিবর্তনটা দেখতে পারেন? খেলার মাঠে যখন তারা আসে, তাদের মধ্যে কি কি ধরনের আচরণ লক্ষ্য করেন? একজন ক্রীড়া শিক্ষক হিসেবে আমি বাচ্চাদেরকে যখন মাঠে তাদের ক্লাস করাই বা তাদেরকে যখন শিখাই, আমি দেখি তাদের চিন্তাটা কীরকম, তারা কোন জিনিসটাকে ফোকাস করে সে খেলাটাকে খেলছে। আমি একজন ফুটবল কোচ হিসেবে আমি যখন দেখি একজন গোলকিপার সে কোন চিন্তাটা করে কিভাবে সে বলটাকে সেভ করবে, সেটা যেমন তার সেন্সকে আমি অ্যাজ এ কোচ হিসেবে বা একজন টিচার হিসেবে যেমন বুঝতে হবে, তেমনি তাকেও আমার বোঝানোর ক্ষমতাটা রাখতে হবে। না হলে কিন্তু আমি ওকে মানসিকভাবে তৈরি করতে পারবো, করা যাবে না। এবং একজন স্ট্রাইকার যখন একটা গোল স্কোরের ক্ষেত্রে অপরচুনিটি ক্রিয়েট করে, এই বলটা কিভাবে সে এস্টাবলিশ করবে গোল করে, তাকে কিন্তু আবার ওই ফর্মুলাতে বা ওই ওয়েটাও আমাকে কিন্তু শেখাতে হবে। তো বুঝতে হবে যে আমি ওকে কিভাবে শিখাচ্ছি এবং সে যেভাবে চাচ্ছে আমি ওকে ওভাবে শিখতে পারছি কিনা। এবং তার নেতৃত্ব গুণ, তার জায়গায় নেতৃত্ব, ক্যাপ্টেন্সি নেতৃত্ব, যেমন তাকে প্রত্যেকটা প্লেয়ারের যার যার জায়গায় একটা রেসপন্সিবিলিটি থাকে, এটাও একটা নেতৃত্ব গুণ। যে আমি যখন গোলকিপিং করছি, আমার কাজ হচ্ছে কিপার হিসেবে গোল পোস্টটাকে সেভ করা, প্রত্যেকটা বলকে সেভ করা, এটাও তার একটা নেতৃত্ব গুণ, তার লিডারশিপ গ্রো করে। ঠিক তেমনি একজন স্ট্রাইকারও যখন সে গোল করার অপরচুনিটিকে যখন এস্টাবলিশ করতে পারবে, তার নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। স্পোর্টসে আরেকটা জিনিস হয়, যেরকম ব্রেইন দিয়ে আমরা খেলি, ফিজিক্যালি তো খেলার পার্ট হিসেবে আমরা থাকছি, কিন্তু ব্রেইনেরও একটা খেলা আছে, যে আমি কিভাবে আমার ব্রেইনটাকে কাম করে সেই জায়গায় সেই নেতৃত্বটা দিচ্ছি। তাদের ক্ষেত্রে মনোযোগের যে একটা ব্যাপার আসে, এই যে খেলাধুলার মাঠে মনোযোগের একটা ব্যাপার এবং সবকিছু মিলিয়ে মনোযোগ কেমন দেখেন বাচ্চাদের? তাদের মনোযোগ পাওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমাদের স্কুলের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে স্পোর্টস ফ্যাসিলিটিস। আচ্ছা, মানে সামগ্রিকভাবে যদি বলি, আমাদের স্কুলে 9টা ডিসিপ্লিন একসাথে রান হয়, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, চেস, স্কেটিং। তো এরকম টোটাল 9টা ডিসিপ্লিন আমাদের স্কুলে রান হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা যার যার ক্ষেত্রে কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করে, কারণ সে ফ্যাসিলিটিসটা পাচ্ছে, সে খেলতে পারছে। এখন একটা বাচ্চা যখন খেলতে যায়, তখন অবশ্যই তার টার্গেটটা ক্ষেত্রে সে যেন টিমে থাকতে পারে। সে যখন মাঠে খেলছে,
বা খেলায় অংশগ্রহণ করছে সে তার মনোযোগটাকে ওভাবে কনসেন্ট্রেট করছে যাতে সে যখন অপরচুনিটিটা তার কাছে আসবে সেই জন্য অপরচুনিটিটাকে প্রুভ করতে পারে যে না আমি এটার জন্য প্রস্তুত, আমাকে স্যারে নিয়েছে, আমি স্যারকে যে বিশ্বাস আমাকে নিয়েছে আমি যেন সেটার প্রতিদানটা দিতে পারি। এবং প্রত্যেকটা বাচ্চা যখন খেলতে যায় সে আরেকজনকে বিট করে, এই যে প্রতিযোগিতামূলক যে নিজেকে আরো বেশি হাইলাইটস করার জন্য, নিজেকে আরো বেশি সেরা উপস্থাপন করার জন্য সে কিন্তু চেষ্টাটা করে। এবং আমরাও অ্যাজ এ টিচার হিসেবে চেষ্টা করি বাচ্চাদের কাছে ওটাকে বের করে নিয়ে আসতে, কারণ একটা ইতিবাচক প্রতিযোগিতা বাচ্চাকে কিন্তু মানসিকভাবে অনেক বেশি শক্ত করে এবং সেটা তার লেখাপড়ার জীবনেও কিন্তু এটার মানে রিফ্লেক্টটা হয়। খেলাধুলায় আসলে হয়তো বা পড়ার উপর ইফেক্ট পড়ে, যে স্টাডিতে তারা মনোযোগ দিতে পারে না, যে একটা মনোভাব রয়েছে, এইটা যদি একটু ক্লিয়ার করতেন যে বাচ্চাদের বা মা বা প্যারেন্টসদের বেশি হয় এই জিনিসটা, যে আমার বাচ্চা খেলায় বেশি সময় দিচ্ছে হয়তো বা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে। আমাদের এরকম অনেক বাচ্চা আছে মানে সকালে এক্সাম দিয়ে দুপুরে তার খেলা, সে এক্সাম ভালোভাবে দিয়ে আবার খেলায়ও অন টাইমে জয়েন করেছে। কিন্তু আমাদের স্কুলে একটা নিয়ম হচ্ছে বাচ্চা যখন খেলতে যায় প্যারেন্টসের একটা ক্লিয়ারেন্স লাগে উইথ সিগনেচার। সো ডিউরিং দ্য এক্সাম টাইম ওদের কিন্তু ওটা করতে হয়, মানে ক্লিয়ারেন্সটা লাগে। প্রথমে সে এক্সাম দিবে, এক্সাম দেওয়ার পরে সে আবার খেলায় অংশগ্রহণ করবে, কিন্তু কমিটমেন্ট থাকে যে তোমার এক্সাম ভালো করতে হবে। অ্যাজ এ টিচার হিসেবে আমি স্পোর্টস টিচার হিসেবে ওকে প্রথমে ফোকাস করি, তোমার একাডেমিকটা যদি ভালো করো দেখবা প্যারেন্টস তোমাকে খেলার ক্ষেত্রে কোনো ধরনের বাধা দিবে না। এবং আমাদের বাচ্চারা ওভাবেই গ্রো আপ করছে এবং ওভাবেই খেলায় যেমন অংশগ্রহণ করছে, রেজাল্টের ক্ষেত্রে ভালো করছে। এবং ইন ফিউচারে তারা যখন দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এই যে স্পোর্টসের যে অ্যাচিভমেন্টগুলো রিকমেন্ডেশনগুলো যখন যায় স্কুল থেকে, তারা কিন্তু ফুল স্কলারশিপ পাচ্ছে, 50% স্কলারশিপ পাচ্ছে। এমনও আছে তারা একদম পুরো ওখানে গিয়ে ফুল স্কলারশিপের সাথে সাথে ওই ইউনিভার্সিটি টিমেও খেলছে। বাহ। এবং তাদের যে আপনি যে কথাটি বলছিলেন যে সে পরীক্ষা দিয়ে এসে সে মাঠে আসছে, সো এই যে দায়িত্ববোধের জায়গাটা যে আমার এটাও ঠিক রাখতে হবে, আমার এটাও পছন্দের জায়গা, শখের জায়গা, ভালোবাসার জায়গা, এটাও ঠিক রাখতে হবে। তো এই যে গ্রোয়িং আপের যে বিষয়টি হচ্ছে এখন স্কুল কলেজ লাইফ থেকে, এটাও কিন্তু তার লাইফে আগামীতে অনেক বেশি হেল্প করবে। এবং আমরা নতুন করে যেটি শুনতে পাচ্ছি যেটা হচ্ছে হাইপার প্লেগ্রাউন্ড নামে একটি নতুন ধারণার কথা আমরা শুনতে পাচ্ছি, সেই ধারণা সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আমাদের ঢাকা শহরের যে অবস্থা, হাইপার প্লেগ্রাউন্ড একটা ইতিবাচক হিসেবে আমি দেখব, তবে এটার পরিধিটা আরও বেশি যখন বিস্তৃত হবে বাচ্চারা আরও বেশি ইনভলভ হবে। হাইপার প্লেগ্রাউন্ডের একটা লিমিট এই যে বাচ্চারা কিন্তু খেলতে পারে, তো সেক্ষেত্রে এটাকে যদি আরও বেশি একটু বিস্তার করা যায় মানে ফ্যাসিলিটিসগুলো, সেক্ষেত্রে অন্য এজ লেভেলের বাচ্চারাও কিন্তু এটাতে খেলতে উদ্বুদ্ধ হবে এবং তাদের ডিভাইসের প্রতি যে আসক্তিটা সেটা কমে আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে করণীয় কি করা যেতে পারে? এটার সাথে যদি মাঠ ইনভলভ করা যায়, যেমন এখন অনেক রুফটপে ফুটসালের মতো শুরু করেছে, সাথে যদি সুইমিং রাখা যায়, এটা কিন্তু বাচ্চাদেরকে সুইমিং একটা পার্ট অফ লাইফ, এটা নট অনলি স্পোর্টস। কারণ একটা সুইমিং জানা থাকলে সে যে কোনো জায়গায় ইজি মুভ করতে পারে। যখন সুইমিং জানা থাকবে না, প্রত্যেকটা প্যারেন্টস একটু চিন্তায় থাকে, বিশেষ করে যদি সে গ্রামে যায়, পুকুরে বা নদীতে বা একটু রিস্কি থাকে, সেফটি, রাইট। এটা লাইফ সিকিউরিটি স্পোর্টস হিসেবে আমরা মেনশন করি বাচ্চাদেরকে, এটা একটা মানে লাইফ স্কিল। রাইট। আচ্ছা, আপনি আপনার জীবনে তো অনেক স্টুডেন্ট পেয়েছেন, এমন কোন স্টুডেন্টের কি গল্প শেয়ার করতে পারবেন আমাদের সাথে যার গল্পটা ইতিবাচক প্রভাব ফেলেছে? আমার সিনিয়র টিমের ভালো গোলকিপার, সে সবসময় ভালো রেজাল্ট করতো এবং একাডেমিক প্লাস স্পোর্টসে, কিন্তু কোনো এক বিশেষ মুহূর্তে সে যেতে পারেনি। কিন্তু আমার সেকেন্ড গোলকিপার আমার রেডি থাকে সবসময়, কিন্তু সেকেন্ড গোলকিপারটা ছিল নট টু আইবল টু দা আওয়ার ফার্স্ট গোলকিপার। তখন আমি ওকে কিছু টেকনিক শিখিয়ে দিয়েছি একটা ইনস্ট্যান্ট ইয়েতে, ওকে সবসময় টাচে রাখতাম, তবে সে সুযোগ পেত না বিকজ অফ আমি তো ভালো প্লেয়ারটাকে ইউজ করব। এবং যেদিন সুযোগ আসছে আমি তাকে যে টেকনিকগুলো শিখিয়ে দিয়েছি, আমি বলেছি তুমি এই জিনিসগুলো ফলো করবা, এবং ওই দিন সে তার পারফরমেন্স দিয়ে পুরো টিমকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। তার পারফরমেন্স দিয়ে সে শুধু আমার টেকনিকটা ফলো করেছে, সে বাইরে মাঠে খেলছে বাট সে সবসময় লুক দিচ্ছে আমার উপর, আমি কি বলছি, কি ইনস্ট্রাকশন দিচ্ছি, সে শুধু ওটাই ফলো করেছে। এবং আমার লাইফে ও এখনও আমার স্কুলের স্টুডেন্ট আছে, কিন্তু এটা সবচেয়ে আমার মনে থাকবে যে
এত অল্প সময়ের মধ্যে ও আমার টেকনিকটা ধরতে পেরেছে, কারণ আমি ওকে রিড করতে পেরেছি, ও আমাকে রিড করতে পেরেছে। এবং একটা টিমের যে সাকসেস পিছনে যখন একজন প্লেয়ার যদি দাঁড়িয়ে যায়, ভালো পারফর্ম করে, তখন কিন্তু টিমও যেমন হ্যাপি হয়, অ্যাজ এ টিচার হিসেবে আমারও খুব ভালো লাগে, গর্ববোধ হয় আসলে গর্ববোধ যে হয়। আপনি তৈরি করতে পেরেছেন Right. তার জায়গা থেকে, এবং সেও যে এই যে সুযোগটা পেয়েছে এটাও তার লাইফের একটা টার্নিং হ্যাঁ। পয়েন্ট হয়ে যেতে পারে, সে আরো চেষ্টা করতে এবং পারে। তার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে, এখন সে ভয় পায় না। বাহ, চমৎকার। এই যে খেলাধুলার সবকিছু বিষয় নিয়ে, পড়াশোনার বিষয় নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা দেওয়ার আছে কিনা? আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের শুধু এটাই থাকবে, শুধু আমি না, আমাদের স্কুলের পক্ষ থেকে, যে বাচ্চাদেরকে খেলাধুলার সাথে রাখুন। লেখাপড়াকে মনোযোগী করতে হলে খেলাধুলার প্রয়োজন, কারণ সে যখন মানসিকভাবে সুস্থ থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে, সে তখন লেখাপড়াতে মধ্যেও এটার প্রভাবটা ফেলতে পারবে। কারণ এই দিন শেষে আমরা সবাই চাই লেখাপড়াটা যেন সে ভালোভাবে করুক, কিন্তু তারপরেও তো মনের তো কিছু ক্ষুধা থাকে। এই মনের, বাচ্চাদের মনের ক্ষুধাটা হচ্ছে আসলে খেলাধুলা। এই খেলাধুলা সে যে যখন তার মনের মতো করে করতে পারবে, সে যখন নির্দিষ্ট সময় আমরা যেমন ডিভাইস দিই, ওটা না দিয়ে যদি ওই সময়টাকে আমি ওকে খেলাধুলার মধ্যে রাখতে পারি, তখন সে মানসিকভাবে যেমন সুখী থাকবে, আবার লেখাপড়ার মধ্যেও সেটার প্রভাবটা ফেলতে পারবে। তো প্যারেন্টসদের প্রতি এটাই অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে খেলাধুলার সাথে রাখুন, বাচ্চাদের মানসিক শারীরিক বৃদ্ধিতে সহায়তা করুন। যখন স্কুল থেকে শুরু করছে বাচ্চাদের, যে মাত্র শুরু যখন হয়, তারা যখন ফার্স্ট মাঠে যায়, তখন কোন কোন ইনস্ট্রাকশন তাদের সর্বপ্রথম দেওয়াটা খুব জরুরি, বা বেসিক কিছু ধারণা, বা কোন কোন খেলাতে তারা অংশগ্রহণ করতে পারে, কোন কোন খেলা কোন কোন বয়সের পরপর একটু নিজের জন্য হলেও চেষ্টা করা উচিত? আমাদের স্কুলে বিভিন্ন এইজ ক্যাটাগরি আছে, যেহেতু জি। স্কুল বিভিন্ন এইজ ক্যাটাগরি আমরা টিম করি, আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 19, এটা বয়েজ এবং গার্লস। প্রথমে বাচ্চাদেরকে আমরা যেটা শেখানোর চেষ্টা করি, ডিসিপ্লিন এবং টিম ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, প্র্যাকটিস, ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম, এবং তার নেতৃত্ব, লিডারশিপ। এবং আমাদের সবচেয়ে স্কুলের মজার বিষয় হচ্ছে, মানে আমাদের স্পোর্টস টিচার দেখলে সব বাচ্চা ডিসিপ্লিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি টপিক নিয়ে কথা বলেছেন। আশা করছি অনেকের অনেক কিছু অজানা ছিল সেগুলো জেনেছে এবং স্কুল সম্পর্কে জানতে পেরেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন বাংলাকেও, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক